আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে অণুজীবের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়ব। সেই টপিকটা হচ্ছে টি2 ফাজ নিয়ে আলোচনা করব। টি2 ফাজের লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য এবং হচ্ছে টিএমভি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে বলে রাখতেছি, পুরা অধ্যায় যেটা আছে অনুজীবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকে, কারণ হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বারবার এখান থেকে কোশ্চেন আসে। হয় টি2 ফাজের গঠন আসবে, নাইলে লাইটিক চক্র আসবে। টি2 ফাজের গঠন আসবে, নাইলে লাইটিক চক্র আসবে। তো প্রথমেই ক্লাসটা শুরুতে তোমাদের কথা দিয়ে রাখতেছি, এই অধ্যায় তুমি আগে পড়ছো কিনা জানি না, বাট সামনে পড়বা কিনা তাও জানি না। বাট তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, তুমি এই ক্লাসটা একেবারে মনোযোগ দিয়ে না টেনে তুমি শুধু একবার দেখবা। এই অধ্যায়টা তোমার শেষ হয়ে যাবে। এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি ফুল মার্ক পাবা। একটা সৃজনশীল যদি আসে 10-এ 10 কনফার্ম পাবা। কোনো কিছু লাগবে না, তুমি জাস্ট এই অধ্যায়টা মানে এই ক্লাসটা তুমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবা। এটাই হচ্ছে এতটুকু আমার রিকোয়েস্ট। তার আগে তোমাদের বলে রাখতেছি, আমার যে সহজ বায়োলজি বই সেটা কিন্তু চলে আসছে। তো উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র যেটা সহজ বায়োলজি, তোমরা দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো। এটা একেবারে আমার 9-10-এর সহজ বায়োলজির মতো করেই লেখা। সো এইটা নিয়ে বায়োলজি নিয়ে যেহেতু আর কোনো প্যারা নাই। তো যারা হচ্ছে 9-10-এ আমার সহজ বায়োলজিটা পড়ছো তারা তো জানোই, তাদেরকে বলার কিছু নাই। আর যারা সহজ বায়োলজি 9-10টা পড়ো নাই, ইন্টারমিডিয়েটে প্রথম আমার ক্লাস করতেছো, তাদের জন্য জাস্ট 1 মিনিট আমি চেয়ে নিচ্ছি। 1 মিনিট আমার বইটা সংক্রান্ত একটু কথা বলবো। যে তুমি তোমার বোর্ড কোশ্চেন যেভাবে ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক, আমার এই বইটা থেকে তুমি তোমার প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাবা ইনশাআল্লাহ। এবং হচ্ছে এই কোশ্চেনগুলোর সঠিক গোছালো সুন্দর উত্তর দেওয়া আছে, যেটাকে তোমাকে হচ্ছে একটা সৃজনশীলে 10-এ 10 এবং 100-তে 100 পাইতে ব্যাপকভাবে সাহায্য করবে। আর একটা কথা বলে রাখতেছি, সবাই আমরা গাইড পড়ি, বাজারের গদবাঁধা গাইডগুলো, বিশেষ করে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে যে বাজে অবস্থা, এইরকম উত্তর কইরা তুমি একটা সৃজনশীলে 7-8ও পাবা না, খুবই বাজে ক্যাটাগরি। তো সেক্ষেত্রে আমার বইটা অনেক রিসার্চ করে লেখা। ক নাম্বারের প্রশ্ন কতটুকু লিখবো, খ নাম্বার কতটুকু লিখবো, গ নাম্বার কতটুকু লিখবো, ঘ নাম্বার কতটুকু লিখবো, এরকম একেবারে সুনিয়ন্ত্রিত সুগুছালো সঠিক উত্তর দেওয়া আছে। তো যেটা হচ্ছে বোর্ড, আমাদের যে আবুল হাসান স্যারের বই বা গাজী আজমল স্যারের বই, যে বইগুলো আছে এগুলোর মধ্যে একটা টপিক ব্যাপকভাবে অনেক বেশি করে দাও, বাট ওইটা গ নাম্বারে আসছে। তো ওইটা লিখতে গেলে তো তোমার 5-6 পাতা লাগবে, তুমি আর সৃজনশীল কখন লিখবা? তাহলে গ নাম্বারে আমি ঠিক কতটুকু লিখবো? আবার যে গাইডগুলোর মধ্যে দেখবো হুবহু এগুলা উঠায় দিছে, মানে যা ইচ্ছা তাই অবস্থা। তো সেই ক্ষেত্রে আমার বইটা তোমাকে ব্যাপকভাবে সাহায্য করবে। আর সর্বোপরি সবচেয়ে ছোট একটা বই, হ্যান্ডবুকের মতো, বাট খুবই কার্যকরী। বইটা হাতে পেলেই বুঝবে, একেবারে 9-10-এর সহজ বায়োলজি পেজ ওরকম করেই লেখা, তোমাকে খুবই হেল্প করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন সরাসরি আমাদের ক্লাসে ক্লাস শুরু করতেছি। আচ্ছা, বইটা কিভাবে পাবা? এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তুমি বইটা কিভাবে পাবা, একবারে হাতে পাবা। তোমার বাসায় যা দেওয়ার পর্যন্ত ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, প্রথম যে আমাদের টপিকটা সেটা হচ্ছে টি2 ফাজের গঠন বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমার অল উদ্ভিদ বিজ্ঞান যে বই আছে প্রথম পত্র বইয়ের মধ্যে সব মানে কি বলা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকই বলা যায়, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি টি2 ফাজের গঠন। তো টি2 ফাজের গঠনের আগে আমাদের একটু জানা উচিত যে ফাজ ভাইরাস আসলে কি, ফাজ ভাইরাস কাকে বলে, এটাকে টি2 ফাজ বলা হয় কেন? তো ফাজ ভাইরাস হচ্ছে ওই সকল ভাইরাস, আমরা জানি যে ভাইরাস যখন জীব দেহের বাইরে থাকে, পোষক দেহের বাইরে, তখন জড়বস্তুর মতো আচরণ করে। কিন্তু যখন কোনোভাবে যদি একটা পোষক দেহের ভিতরে ঢুকে যেতে পারে, তখন সে কি হয়ে জীব বস্তুর মতো আচরণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি ঘটায়। তো এরকমভাবে যে ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে আক্রমণ কইরা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ব্যাকটেরিয়ার ভিতরে ঢুইকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং নিজেরা সংখ্যা বৃদ্ধি করে, এই ভাইরাসগুলোকে ফাজ ভাইরাস বলা হয়, বা এদেরকে ব্যাকটেরিও ফাজও বলা হয়। তাহলে এখান থেকে ক নাম্বার প্রশ্ন, ফাজ ভাইরাস কাকে বলে? তো যে সকল ভাইরাসরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, তাদেরকেই ফাজ ভাইরাস বলা হয়। এখন প্রশ্ন দিতে পারে খ নাম্বারে একটা প্রশ্ন, যে টি2 কে ফাজ ভাইরাস বলা হয় কেন, বা টি2 কে ফাজ ভাইরাস বলা হয় কেন, বা টি2 ফাজকে ফাজ ভাইরাস বলা হয় কেন, এরকম একটা প্রশ্ন খ নাম্বারের জন্য দিবে। তো এটার জন্য প্রথমে আমরা সংজ্ঞা দিব, যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, এই ভাইরাসগুলোকে ফাজ ভাইরাস বলা হয়। এরপরে হচ্ছে টি2 ভাইরাস হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে এবং হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে নিজেরা বাইরে বেরিয়ে আসে। যেহেতু টি2 ফাজ ইকোলি ব্যাকটেরিয়াকে
আক্রমণ করে তাকে ধ্বংস করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে, এই জন্য টি2কে ফাজ ভাইরাস বলা হয়। তাহলে একটা আমি জাস্ট একবারের জন্য রিপিট করতেছি, যে সকল ভাইরাসরা কি করবে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে নিজেরা সংখ্যা বৃদ্ধি করবে, তারাই হচ্ছে ফাজ ভাইরাস। আর টি2 হচ্ছে যেহেতু ইকোলি ব্যাকটেরিয়াকে সে আক্রমণ করে, ইকোলি ব্যাকটেরিয়ার ভিতরে ডুইকা ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে, এই জন্য টি2কে ফাজ ভাইরাস বলা হয়। ওকে, এখন হচ্ছে গ নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে টি2 ফাজের গঠন। তো এখন যে চিত্রটা দেখতেছো এটাই হচ্ছে টি2 ফাজের গঠন। তো এটাই টি2 ফাজের চিত্র, শুধু এই চিত্রটা দিলেই হবে। আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে দেখবা দুইটা চিত্র দেওয়া আছে, কোনো দরকার নাই, শুধু এই চিত্রটা দিলেই হবে। তো আমরা প্রথমেই ভাইরাসের গঠনের মধ্যে পড়ছিলাম যে প্রত্যেকটা ভাইরাসের বেসিক বৈশিষ্ট্য হলো মাঝখানে ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে। তো এখানে হচ্ছে ডিএনএ আছে, তার মানে এটা হচ্ছে কি ডিএনএ। তার মানে যেহেতু এদের মধ্যে ডিএনএ আছে, অতএব টি2 ফাজ হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। আচ্ছা, তাহলে টি2 ফাজকে কেন ডিএনএ ভাইরাস বলা হয়? কারণ টি2 ফাজের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, এই জন্য টি2 ফাজকে ডিএনএ ভাইরাস বলা হয়। তো এই যে ডিএনএ থাকবে, এবং আমরা বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে প্রোটিনের একটা আবরণ থাকবে। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড চারপাশ দিয়ে একটা আবরণ, তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে একটা প্রোটিনের আবরণ। তো নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে যে প্রোটিনের আবরণ থাকে সেটাকে কি বলা হয়? এই যে প্রোটিনের আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। আচ্ছা, এই যে হচ্ছে ক্যাপসিড। ওকে, তার মানে কেন্দ্রের মধ্যে আছে ডিএনএ, তার চারপাশ দিয়ে আছে হলো ক্যাপসিড। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, টি2 ফাজের এই যে অংশটা হলো মাথা, এই অংশটা হচ্ছে লেজ, এই যে অংশটা হলো মাথা, মানে ডিএনএ যেটার অংশ মাঝখানে উপরের দিকে অংশটা স্ফীত মোটা এবং হচ্ছে সরলভুজ আকৃতির, এর ভিতরে ডিএনএ থাকে, এটাকে বলা হয় মাথা। এবং এখানে যে মাথা এখান থেকে শুরু করে এটাকে বলা হয় হচ্ছে লেজ। তো লেজের প্রথম দিকে হচ্ছে কলার থাকে, যেটা হচ্ছে কলার। তো কলারটা কি? যেমন এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার মাথা, এটা হচ্ছে মাথা, এটা নিচের যে বডি, তার মানে এই যে এটা কলার, ঠিক আছে? তার মানে মাথা শেষ হয়েছে, পরের অংশটা হচ্ছে কলার। এই যে এটা হচ্ছে কলার, আর টোটাল হচ্ছে এটা হলো লেজ। এবং হচ্ছে এই যে লেজের শেষের দিকে এই যেটা, এই যে প্লেটটা দেখা যাচ্ছে, এই যে বেস প্লেট যেটা, এটাকে বলা হচ্ছে বেস প্লেট। এটা হচ্ছে বেস প্লেট। বেস প্লেট কেন বলা হয়? ভিত্তি প্লেট, মানে যেটার ওপর টি2 ফাজটা দাঁড়ায় থাকে, বেস, ভিত্তি। আচ্ছা, এই বেস প্লেটের আশেপাশে দেখো স্পর্শক তন্তু থাকে। এই যে তন্তুগুলা, এগুলো হচ্ছে অন্য কোনো বস্তুর উপরে দাঁড়াইতে বা স্পর্শ করতে এগুলো সাহায্য করে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু। আচ্ছা, এই স্পর্শক তন্তু হচ্ছে কয়টা থাকে? 6টা থাকে, এই পাশে 3টে, এই পাশে 3টে, মোট 6টা স্পর্শক তন্তু থাকে। এবং হচ্ছে এই বেস প্লেটের নিচের দিকে হচ্ছে এই যে স্পাইক থাকে, এই যেগুলো হচ্ছে কি স্পাইক। স্পাইক কি? স্পাইকে যেমন চুল স্পাইক করে না, খাড়া 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 খাড়া, এগুলো হচ্ছে স্পাইক। আচ্ছা, তো তুমি যখন টি2 ফাজের চিত্র আঁকবা এভাবে একটু জিনিস ইন্ডিকেট করলেই হবে। আর একটা এক্সট্রা জিনিস ইন্ডিকেট করতে পারো, সেটা হচ্ছে মাথাটা দেখাইতে পারো এবং লেজটা দেখাইতে পারো। এটা তো এইভাবে এপাশে দেখাইলে ভালো হবে না, তুমি এখান থেকে দেখাইলা যে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এটা হচ্ছে মাথা, আর এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এটা হচ্ছে লেজ। এই যে টি2 ফাজের যখন চিত্র আঁকবে এভাবে চিত্র আঁকায় এটুকু ইন্ডিকেট করলে এনাফ। মনে রাখতে হবে যে কোনো চিত্র ডান পাশে ইন্ডিকেট করতে হয়, তবে যদি কোনো ইন্ডিকেট বেশি হয়ে যায় প্রয়োজন পড়ে তখন তুমি উপরে নিচে বা বাম পাশে ইন্ডিকেট করতে পারো, কোনো সমস্যা নাই। চিত্র এবং ইন্ডিকেট উভয়ই পেন্সিলে হবে। আচ্ছা, এখন এই যে আমি এই কথাটাই অবশ্যই লিখতে হবে, চিত্র টি2 ফাজ, টি2 ফাজ। ওকে, এই মিলে আমার চিত্র আঁকা শেষ। এখন আমি এক্সট্রা কিছু লিখবো, ওইটা তোমার না। এখন তোমরা চিত্রের মধ্যে যতটুকু অংশ দেখতেছো পরীক্ষার মধ্যে এতটুকুই আঁকবা, বাট আমি বোঝানোর সুবিধার জন্য আমি কিছু লিখবো, ওইটা অবশ্যই চিত্রের অংশ না, মনে রাখতে হবে। তার মানে তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখো বা এটা মনে রাখো বা এটা এখন আঁকো, খাতা কলম দিয়ে প্র্যাকটিস করো। আমি তোমাদের বলে রাখছি যে এটা খাতা কলমও লাগবে না এই অধ্যায়, শুধু এই টোটাল কি করবা, ক্লাসটা তুমি একবার দেখবে, এই অধ্যায় শেষ হবে ইনশাল্লাহ। তাইলে হচ্ছে দেখো, তাহলে টি2 ফাজ সংক্রান্ত আমরা পাইলাম যে এটা হলো দুইটা ভাগে বিভক্ত, মাথা এবং লেজ। মাথাটা একটু মোটা হয়, স্ফীত হয়, সরভুজ আকৃতির হয়, মাথার ভিতরে ডিএনএ থাকে। আর হচ্ছে লেজটা হলো ফাঁপা, লেজটা ফাঁপা থাকে, ফাঁকা থাকে, আর ভিতরে কোনো ডিএনএ থাকে না। যেহেতু টি2 ফাজের মাঝখানে কি থাকে আমরা জানি, ভাইরাসের মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকবে এবং চারপাশ দিয়ে প্রোটিনের আবরণ থাকবে। এই যে নিউক্লিক অ্যাসিড এবং চারপাশ দিয়ে প্রোটিনের আবরণ। আচ্ছা, এই যে মাথাটার মধ্যে ডিএনএ থাকে, লেজের মধ্যে কোনো ডিএনএ থাকে না, লেজটা হলো ফাঁপা থাকে।
ওকে, তাহলে যে মাথা, লেজ, এবং লেজের মধ্যে প্রথম দিকে হচ্ছে কলার থাকে এবং শেষের দিকে হলো বেস প্লেট থাকে। বেস প্লেটের নিচের দিকে স্পাইক থাকে এবং হচ্ছে বেস প্লেটের মধ্যে স্পর্শকতন্তু থাকে, মোট 6টা স্পর্শকতন্তু থাকে। এই হচ্ছে মোটামুটি ইন্ডিকেট। আচ্ছা, এরপরে এটার কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে, যে মাথার দৈর্ঘ্য কত, লেজের দৈর্ঘ্য কত, এগুলো আমি লিখবো, বাট এইটা চিত্রের মধ্যে তুমি যখন পরীক্ষার খাতায় দিবা তখন সেটা লিখবা না। আচ্ছা, প্রথমে আসা যাক হলো মাথা। এই মাথাটার দৈর্ঘ্য কতটুকু আর প্রস্থ কতটুকু? মাথাটার দৈর্ঘ্য কতটুকু? মাথাটার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার। তাহলে মাথার দৈর্ঘ্য কত? 93 থেকে 100 ন্যানোমিটার। এবং মাথার প্রস্থ কত? মাথার প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। একটা কথা বলে রাখতেছি, যেহেতু আমি আমার ক্লাসগুলো তোমরা জানো, আমি একটা কথা বারবার রিপিট করি, যাতে এই কথাগুলো যেন তোমার কান পর্যন্ত যায়, বারবার যেন শোনো এবং আমার ক্লাসটা দেখলেই যেন তোমার হয়ে যায়। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক পড়া, বায়োলজি পড়ার কি এত সময় আছে? সত্যি সময় নাই, পড়ার দরকার নাই, জাস্ট শুধু ক্লাস দেখবা। আচ্ছা, এরপরে এই লেজটার দৈর্ঘ্য কত? লেজের দৈর্ঘ্য কত? লেজের দৈর্ঘ্য হচ্ছে তোমার 95 থেকে 110 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে 95 থেকে 110 ন্যানোমিটার হচ্ছে লেজের দৈর্ঘ্য। এবং লেজের প্রস্থ কতটুকু? এই লেজের প্রস্থ হচ্ছে তোমার 15 থেকে 25 ন্যানোমিটার। তার মানে বুঝতেই পারতেছো লেজটা একটু চিকন, এই মাথাটার চেয়ে লেজটা একটু চিকন। ওকে, এই হলো তথ্য। এবং এখানে যে ডিএনএ আছে, এই ডিএনএর দৈর্ঘ্য কতটুকু? ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে তোমার, ডিএনএর দৈর্ঘ্য এখানে হচ্ছে 50 মাইক্রোমিটার। তো এখানে সবগুলা ন্যানোমিটারে দিলাম, ওইটা মাইক্রোমিটার কেন? কারণ হচ্ছে ডিএনএর পরিমাপগুলো মাইক্রোমিটারে হয় এবং হচ্ছে এই ন্যানোমিটারের চেয়ে মাইক্রোমিটারটা আরও ছোট। যেহেতু ডিএনএর মূল ভাইরাসের চেয়ে ডিএনএ অনেক ছোট হয়, এই জন্য এটা মাইক্রোমিটার দিয়ে বোঝানো হয়েছে। ওকে, এখন দেখো মোটামুটি এইটা বেস হলে আমি আনসার করব। এই যে ডিএনএ, ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে ডিএনএ এখানে আছে, তো যেহেতু ডিএনএ আছে, আমরা জানি ডিএনএ কি নিউক্লিওটাইড দ্বারা তৈরি। তো এইটার মধ্যে কতগুলা নিউক্লিওটাইড থাকে? তো এটা যেহেতু 50 মাইক্রোমিটার দৈর্ঘ্যের হয়, এই ডিএনএর মধ্যে এখানে টিটু ফাজের যে ডিএনএ আছে, এই ডিএনএর মধ্যে প্রায় 60,000 কত নিউক্লিওটাইড থাকে? প্রায় হচ্ছে 60,000 কে, 60K দিয়ে দিলাম। এটা হচ্ছে কি নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড কতগুলা থাকে? প্রায় 60,000 নিউক্লিওটাইড থাকে। এবং হচ্ছে এই মোটামুটি এই হচ্ছে আলোচনা। এখন ধরো এটা পরীক্ষার মধ্যে আসছে, আমি কিভাবে বর্ণনা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এই ডিএনএটার ওজন কতটুকু? ডিএনএটা, এই মাথাটার যে ওজন, মাথাটার মোট ওজনের 50% ওজন হচ্ছে এই ডিএনএর ওজন। তাহলে হচ্ছে মাথার ওজনের 50% ওজন হচ্ছে ডিএনএর ওজন। তাহলে এই ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড কতগুলা থাকে? 60,000 জোড়া। দেখো, তার মানে হচ্ছে এটা যেহেতু ডিএনএ, আমরা জানি ডিএনএ হচ্ছে কি দ্বিসূত্রক। তো ডিএনএ দুইটা সূত্রক, একটা সূত্রকের মধ্যে 60,000 নিউক্লিওটাইড থাকলে আর একটা সূত্রকের মধ্যে 60,000 আছে, মোট হচ্ছে 60,000 জোড়া নিউক্লিওটাইড হচ্ছে এই ডিএনএর মধ্যে থাকে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। এখন ধরো পরীক্ষার মধ্যে আসছে যে টিটু ফাজের গঠন বর্ণনা করো, তাহলে আমি কিভাবে সেটা লিখব? আমি প্রথমে লিখলাম হচ্ছে নিচে টিটু ফাজ বা নিচে টিটু ফাজের গঠন বর্ণনা করা হলো, বা উপরোক্ত যে ভাইরাসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে টিটু ফাজ। নিচে টিটু ফাজ ভাইরাসের গঠন বর্ণনা করা হলো। তারপর আমি চিত্র আঁকবো এবং ইন্ডিকেট করব। তোমাকে বলছিলাম যে কতটুকু ইন্ডিকেট করতে হবে, ততটুকুই, মানে এই তথ্যগুলো ছাড়া বাকি জিনিসটা তুমি ইন্ডিকেট করবা। চিত্র টিটু ফাজ লিখবে, এরপরে তুমি বর্ণনা লিখবা যে টিটু ফাজ ভাইরাসটি, দেখো মনটা ভালোভাবে খেয়াল করো, টিটু ফাজ ভাইরাসটি হচ্ছে দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে মাথা, একটি হচ্ছে লেজ। তারপরে তুমি দিলে হলো মাথা, যে মাথার ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে এবং হচ্ছে পুরো ভাইরাসটার চারপাশ দিয়েই যে প্রোটিনের আবরণ থাকে সেটাকে ক্যাপসিড বলা হয়। মাথাটা হচ্ছে সরলভুজ আকৃতির এবং হচ্ছে মাথার ভিতরে ডিএনএ থাকে এবং হচ্ছে এই ডিএনএর মধ্যে প্রায় 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে। পুরো মাথার ওজনের প্রায় 50% ওজন হচ্ছে এই ডিএনএ বহন করে। আর মাথার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার।
মাথা ক্লোজ। এখন হচ্ছে লেজ, ক্লোন দিলাম, এখন আমি লেজ লিখব। যে লেজটি সাধারণত একটু সরু এবং লম্বা হয়। লেজটি হচ্ছে 95 থেকে 110 ন্যানোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 15 থেকে 25 ন্যানোমিটার, এবং হচ্ছে লেজটার মাঝখানে কোনো ডিএনএ থাকে না, এই জন্য লেজটি ফাঁপা হয়। এবং লেজের শেষের দিকে একটা বেস প্লেট থাকে এবং স্পাইক থাকে, এবং হচ্ছে স্পর্শক তন্তু থাকে হচ্ছে 6টা। এই তো মোটামুটি এই হচ্ছে টিটু ফাজের গঠন। তাইলে সহজ, এত জটিল করার কিছু নাই। জাস্ট বর্ণনা তো তুমি কিভাবে লিখবা, নিচে টিটু ফাজের গঠন বর্ণনা করা হলো, তারপর আমি টিটু ফাজের চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, চিত্র টিটু ফাজ লিখবো, তারপর আমি বর্ণনা দিব যে টিটু ফাজ মূলত টিটু ফাজ দুইটি ভাগে বিভক্ত, মাথা এবং লেজ। মাথাটা হচ্ছে ষড়ভুজ আকৃতির, এর মাঝখানে ডিএনএ থাকে। ডিএনএ হচ্ছে দৈর্ঘ্যে 50 মাইক্রোমিটার হয়। ডিএনএ এর মধ্যে 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে এবং মাথার মোট ওজনের সেটি 50% হয়, এবং ডিএনএ চারপাশ দিয়ে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ থাকে। লেজটি সাধারণ, এরপর হচ্ছে লেজ হলো ফাঁপা। এই লেজের মধ্যে প্রথমে কলার থাকে এবং শেষে হচ্ছে একটা বেস প্লেট থাকে এবং 6টা স্পর্শক তন্তু থাকে এবং কিছু স্পাইক থাকে। আর লেজের দৈর্ঘ্য হচ্ছে 95 থেকে 110 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার। এই হচ্ছে টিটু ফাজের গঠন। তো সিম্পল জিনিস, একেবারে আহামরি কোনো কিছু না, কিন্তু একেবারে মানে মজা করে পড়া যায় আর কি। আশা করি এইটা নিয়ে আর কোনো ধরনের কোশ্চেন তোমার থাকবে না ইনশাআল্লাহ। তো এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমার হচ্ছে টিটু ফাজ। এই যে আমরা একটু আগেই প্রথমে বলছি যে ফাজ ভাইরাস, টিটু কি করে, একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে। এই যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে সংখ্যা বৃদ্ধি করবে, এই যে টিটু ফাজের যে সংখ্যা বৃদ্ধির যে পর্যায় বা সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। তাহলে টিটু ফাজ একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে নিজেরা সংখ্যা বৃদ্ধি করবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি লাইটিক চক্র। এটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে লাইটিক চক্রের বর্ণনা। তো লাইটিক চক্রের বর্ণনার জন্য যেটা আমাকে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে লাইটিক চক্রের চিত্রটা আঁকতে হবে। মনে রাখতে হবে শুধু গ নাম্বারের ক্ষেত্রে লাইটিক চক্রের চিত্রটাই আসতে পারে, এমনিতেই গ নাম্বারে দিতে পারে যে টিটু ফাজ ভাইরাসের লাইটিক চক্রের চিত্রটা আঁকো। চিত্র আঁকলে শেষ, বা সংখ্যা বৃদ্ধি পর্যায়ে চিত্রগুলো আঁকো। চিত্রটা আঁকলেই গ নাম্বারে আমার কমপ্লিট। একেবারে সহজ জিনিস। এসএসসিতে কিন্তু শুধু চিত্র খুব কম আসছে, বাট ইন্টারমিডিয়েটে দেখবা বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রেই লেখা আছে শুধু চিত্রটা আঁকো। তো চিত্রটা আঁকলেই গ নাম্বারে আমার কমপ্লিট। আর যদি বর্ণনা আসে তাহলে আমি চিত্র আঁকবো, বর্ণনাও লিখবো। তো প্রথমে আমি চিত্রটা একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, হালকা একটু বোঝানোর চেষ্টা করি যেখানে মূল ঘটনা কি হবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, যেহেতু এখানে একটা ব্যাকটেরিয়া, এই জন্য এক বচনে সেটাকে ব্যাকটেরিয়াম বলা হয়। তার মানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াম। ওকে, এই যে ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, যে ডিএনএ আছে, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, বা এটাকে বলে ব্যাকটেরিয়াল ডিএনএ। ওকে, আর এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, তাহলে সেটা আমরা লিখে দিই ব্যাকটেরিয়াল ডিএনএ। আর হচ্ছে এটা হচ্ছে টিটু ফাজ। এখানে মূল ঘটনাটা কি হবে, মূল ঘটনা হচ্ছে টিটু ফাজ যে ভাইরাসটা আছে, ভাইরাসটা এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। এই ইকোলি ব্যাকটেরিয়ার গায়ে এই টিটু ফাজ ভাইরাসটা এসে আসবে, সে সংযুক্ত হবে। হওয়ার পরে এই ডিএনএটা এর ভিতরে প্রবেশ করবে। এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ডিএনএটা ভিতরে প্রবেশ করছে। এর মূল উদ্দেশ্য কি, সে হচ্ছে এই ডিএনএটা কি করবে, এই ব্যাকটেরিয়ার যে কার্যক্রম আছে সব কিছুকে বন্ধ করে দিয়া ব্যাকটেরিয়ার ভিতরে যে প্রোটিন আছে, আরএনএ আছে, এগুলাকে সে ব্যবহার করে অনেকগুলা সে তার এই যে মাথা এবং লেজ এগুলা তৈরি করবে, বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু, এগুলো অনেকগুলা সে তৈরি করবে। করার পর এগুলোকে সংযুক্ত করে নিজের যে ডিএনএ আছে এই ডিএনএটারও সে অনেকগুলা সংখ্যা করবে। এবং হচ্ছে তার মানে মূল কথা হলো সে নিজের মতো করে টিটু ফাজ, অনেকগুলা টিটু ফাজ সে এর ভিতরে বানাবে। এই যে অনেকগুলা টিটু ফাজ সে এর ভিতরে বানাবে, এবং একটা সময় এই পুরা ব্যাকটেরিয়াটাকে বিদীর্ণ করে ধ্বংস করে নিজেরা বেরিয়ে যায়। এই যেভাবে একটা টিটু ফাজ ভিতরে ঢুইকা প্রায় 300টা টিটু ফাজ হবে মাত্র 30 মিনিটের মধ্যে। 30 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এই যে টিটু ফাজ যে ঢুকলো, ঢুকে নিজেরা যে সংখ্যা বৃদ্ধি করলো, এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে নিজেরা সংখ্যা বৃদ্ধি করলো, এইটাকেই বলা হয় হচ্ছে লাইটিক চক্র। ক্লিয়ার? তার মানে টিটু ফাজ আসবে ব্যাকটেরিয়ার ভিতরে, তো ব্যাকটেরিয়ার ভিতরে আসে এই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করবে, এটা হচ্ছে কি লাইটিক চক্র।
তো এটা হচ্ছে মূলত 5টা ধাপে সম্পূর্ণ হয়। কয়টা ধাপে? 5টা ধাপে। প্রথমে যেমন সংযুক্তি, প্রথমে হচ্ছে কি এই যে টি টু ফাজটা আছে এটা কি হলো? সংযুক্ত হলো, এটা হলো 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে ফাজ ডিএনএ অনুপ্রবেশ। এই যে টি টু ফাজ ভাইরাসটা যে আছে এটার ভিতরে আমরা জানি যে ডিএনএটা আছে, এই ডিএনএটা কি করবে? ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে, এটা হলো 2 নাম্বার স্টেপ, অনুপ্রবেশ। 3 নাম্বারে হচ্ছে এই যে ডিএনএটা যে ঢুকলো, এখন এই ডিএনএটা কি করবে? নিজের অসংখ্য সংখ্যা বৃদ্ধি করবে, নিজের মতো করে অসংখ্য ডিএনএ সৃষ্টি করবে। তার মানে এটা হলো ডিএনএ প্রতিলিপি করলো, এবং হচ্ছে মাথা লেজ বিভিন্ন প্রোটিন দ্বারা মাথা লেজ এগুলো বানাবে, এগুলার প্রতিলিপি অসংখ্য প্রতিলিপি বানাবে। তারপরে হচ্ছে কি দেহর অংশগুলো একত্রিত করবে। তারপরে এই যে এখানে মাথা আছে, লেজ আছে, বেস প্লেট আছে, স্পর্শতন্ত্র, এগুলো সবগুলাকে কি করবে? মানে প্রত্যেকটা ডিএনএ মাথার মধ্যে ঢুকে যাবে। এই যে মাথাগুলোর মধ্যে এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে এগুলো কি করবে? এই যে ডিএনএ গুলা ঢুকে যাবে, ভাইরাসের ডিএনএ গুলা এই মাথাগুলোর মধ্যে ঢুকবে, এবং হচ্ছে মাথা লেজ স্পাইক স্পর্শতন্ত্র এগুলো একত্রিত হয়ে মোটামুটি অনেকগুলা ভাইরাসের সৃষ্টি হবে। এটা হচ্ছে কি দেহ অংশ একত্রিত হওয়া এবং নতুন ভাইরাসের মুক্তি। এবং সর্বশেষ স্টেপে যা কি করবে? এই ভাইরাসটার এই গায়ের যে অংশ আছে এটাকে ধ্বংস করে সে কি করবে? এই এই ভাইরাসগুলো এই ব্যাকটেরিয়ার যে শরীর আছে এটাকে বিদীর্ণ করে এই ভাইরাসগুলো বেরিয়ে যাবে। এই হলো মোটামুটি 5টা স্টেপ। একটা হলো সংযুক্তি, টি টু ফাজের সংযুক্তি, তারপর হচ্ছে ফাজ ডিএনএর অনুলিপন মানে অনুপ্রবেশ, ডিএনএটা অনুপ্রবেশ করবে, তারপরে হচ্ছে ডিএনএ বা অন্যান্য প্রোটিনগুলোর প্রতিলিপি হবে, তারপরে হচ্ছে এই যে মাথা লেজ স্পর্শক স্পাইক এগুলো যে তৈরি হবে এগুলো একত্রিত হবে, আর 5ম স্টেজে যা কি হবে? এই পুরা ব্যাকটেরিয়াটাকে বিদীর্ণ করে ভাইরাসগুলো বেরিয়ে যাবে। এই যে তো এখন মূল প্রক্রিয়াটা কিভাবে হয় এটা একটু বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে টি টু ফাজ। তো প্রথমে হচ্ছে কি সংযুক্তি, এই যে টি টু ফাজের যে বেস প্লেট আছে বা স্পর্শকতন্তু আছে এগুলো দ্বারা এখানে সংযুক্ত হলো। আচ্ছা তোমরা একটু ভালো করে বলো, এই যে ব্যাকটেরিয়ার চারপাশ দিয়ে যে আবরণ, এটা নিশ্চয়ই কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার চারপাশ দিয়ে আমরা জানি কোষ প্রাচীর থাকে। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দ্বারা তৈরি। তার মানে এখানে প্রোটিন দ্বারা তৈরি একটা আবরণ এখানে আছে, তার ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা প্রোটিন লিপিড পলিস্যাকারাইড। আর হচ্ছে ভাইরাসের যে আবরণ, ভাইরাসের আবরণ কি? প্রোটিনের দ্বারা তৈরি, ক্যাপসিড। আচ্ছা তার মানে এখানে এটা ভাইরাসের টি টু ফাজের প্রোটিন, আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন। এই দুইটা প্রোটিন মিলে একটা রাসায়নিক বিক্রিয়া করে, দুইটা প্রোটিন মিলে একটা রাসায়নিক বিক্রিয়া করে, এবং হচ্ছে এটাকে রিসেপ্টর সাইট মানে এই টি টু ফাজটা যেখানে আসবে ব্যাকটেরিয়ার যে জায়গাতে সংযুক্ত হবে এটাকে বলা হয় রিসেপ্টর সাইট। তাহলে ব্যাকটেরিয়ার রিসেপ্টর সাইডে টি টু ফাজটা আসবে, এবং টি টু ফাজের যে এই ক্যাপসিডের প্রোটিন এবং ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের যে প্রোটিন এটার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, যার ফলে এই টি টু ফাজটা এই ব্যাকটেরিয়াকে একবার দৃঢ়ভাবে সংযুক্ত করে রাখবে। মানে টি টু ফাজ নড়াচড়া করতে হবে, দৃঢ়ভাবে কি হবে? সংযুক্ত হবে। তো এটা হলো সংযুক্তি, প্রথম স্টেপ। এটা হচ্ছে কি সংযুক্তি, টি টু ফাজ সংযুক্ত হলো। টি টু ফাজের বেস প্লেট আর হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে হচ্ছে কোষ প্রাচীর, এই দুইটা প্রোটিনের মধ্যে বিক্রিয়া হয়ে দৃঢ়ভাবে সংযুক্ত হলো। আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে দ্বিতীয় ধাপ ফাজ ডিএনএ অনুপ্রবেশ। এই যে ডিএনএটা আছে, তো আমরা জানি যে লেজটা হচ্ছে ফাঁপা, এই যে ডিএনএটা আছে এই যে ভিতর দিয়ে আসবে এবং হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করবে। তো এখানে আমরা যখন ভাইরাস পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে ভাইরাসের কোনো কি নাই, ভাইরাসের কোনো এনজাইম থাকে না, বাট এখানে হচ্ছে ভাইরাসের একটা, এখানে শুধু টি টু ফাজ ভাইরাসের একটা লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে। তো এখানে এই যে বেস প্লেটের এখানে যে লাইসোজাইম এনজাইমের প্রভাবে হচ্ছে এবং এখানে একটা শক্তির সৃষ্টি হয়, এই শক্তি দুইটা প্রোটিন যে বিক্রিয়া করে একটা শক্তির সৃষ্টি হয়, এর ফলে এখানে একটা গর্তের সৃষ্টি হয়, এবং হচ্ছে এই ফাজ ডিএনএটা হচ্ছে ভিতরে প্রবেশ করে, এই যে ফাজ ডিএনএটা ভিতরে প্রবেশ করবে। তার মানে এখানে জাস্ট কি ক্যাপসিড আবরণটা থাকলো, এই জন্য এটাকে শূন্য ফাজ বলা হয়। মানে হচ্ছে এই ফাজের শুধু ক্যাপসিড আবরণ আছে, মাঝখানে নিউক্লিক অ্যাসিডটা নাই, এটার আর কোনো কাজ নাই। তাহলে হচ্ছে ফাজ যে মূল বডিটা এটা এমনি পড়ে থাকবে, কিন্তু মূল ভিতরে যে ডিএনএটা, মূল নিউক্লিক অ্যাসিড যেটা, এটা ভিতরে প্রবেশ করবে। আচ্ছা
তো এটা হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ, এই যে ভিতরে অনুপ্রবেশ করলো। এটা টি2 ফাজের ক্ষেত্রে শুধু বডিটার থেকে যায়, মূল নিউক্লিক অ্যাসিডটা ভিতরে প্রবেশ করে, বাট অন্যান্য অনেক ভাইরাসের ক্ষেত্রে পুরা বডি সহ ভিতরে ঢুকে যায়। বাট ফাজ ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড আবরণটা ঢুকে না, শুধুমাত্র ফাজ ভাইরাসের যে ডিএনএ আছে ডিএনএটাই ভিতরে কি করে, অনুপ্রবেশ করে। তো এটা হলো দ্বিতীয় স্টেপ। তাহলে অনুপ্রবেশটা কিভাবে করলো, এই যে বেস প্লেট যে আছে এবং ফাজ ভাইরাসের একটা লাইসোজাইম এনজাইম আছে এবং হচ্ছে দুইটা প্রোটিনের যে বিক্রিয়া হয় এবং লাইসোজাইম এনজাইমের প্রভাবে এই ফাজ ভাইরাসের যে ডিএনএ আছে, ফাজ ডিএনএ এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে অনুপ্রবেশ করে। এই হলো দ্বিতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপে যেটা হবে, এই ডিএনএ যেটা হচ্ছে এই ফাজ ডিএনএ এটা কি করবে, নিজেরা প্রতিলিপন করবে। আসলে মূল ঘটনা এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটা ভিতরে ঢুইকাই এই ডিএনএর উপর প্রভাব বিস্তার করে। মানে হচ্ছে এটা অনেক শক্তিশালী এবং হচ্ছে মানে আর্মস টার্মস আছে। ধরো হচ্ছে একটা জাহাজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, বাট ওইখানে একটা দস্যু আর্মস নিয়ে উঠলো, ওটা বলে এই জাহাজ হাইজ্যাক করা হয়েছে, নাবিকে যা হচ্ছে গুলি ধরলো, এই এখন তোর বন্ধ, তুই শ্রীলঙ্কা যাবি না, তুই হচ্ছে এই ইন্দোনেশিয়ার দিকে যা, নইলে তোরে গুলি করবো। এই যে বিষয়টা হচ্ছে এরকম। তার মানে কি, এই দস্যু পুরা জাহাজটার এখন নিয়ন্ত্রণ নিয়ে নিছে, এখন এই দস্যু যা বলবে আর শুনতে বাধ্য। তো এই যে ডিএনএটা এই হলো শক্তিশালী ডিএনএ। তো এটা ভাইরাসের ভিতরে ঢুকা, এই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকা মাত্র নিজের সে প্রভাব বিস্তার করে ফেলে এবং হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর কার্যক্রম সে স্থগিত করে দেয়। আর একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা কোষের কার্যক্রম মূল নিয়ন্ত্রক হচ্ছে ডিএনএ। ডিএনএ যদি স্টপ হয়ে যায় তাহলে পুরা কোষ মরে যাবে, পুরা কোষের কার্যক্রম স্থগিত হয়ে যাবে। কোষ যেটা করতে চাচ্ছে সেটা করতে পারবে না। তার মানে এই ডিএনএটা যখন আসা মাত্র ব্যাকটেরিয়ার ডিএনএ এখন স্থগিত হয়ে গেছে, আর কোনো ও যা বলবে তাই হবে। এখন ও কি করবে, ও প্রথমে ঢুইকা বলবে যে এই কর, আরএনএ পলিমারেজ এনজাইম কোথায়, এখানে আয়। কারণ হচ্ছে কি, সে আরএনএ পলিমারেজ এনজাইমকে ডাকবে। কেন ডাকবে, কারণ তার মূল টার্গেট হচ্ছে প্রোটিন তৈরি করবে সে। কারণ হচ্ছে সে এটা তো ডিএনএ, আমরা জানি ডিএনএ অনুলিপন হয়, প্রতিলিপন হয়, নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। সে কিন্তু এখন কি করতে পারে, নিজের অনুলিপন ইচ্ছা মতো অনুলিপন করতে পারবে। এখানে একটা ডিএনএ আছে, পরক্ষণের মধ্যে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, ওই যে ডিএনএ প্রতিলিপন যেটা আমরা জানি। বাট শুধু ডিএনএ মানেই তো ভাইরাস না, ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড মানেই তো ভাইরাস না। নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে কি লাগবে, প্রোটিনের আবরণ লাগবে। তার মানে এটা তো টি2 ফাজ ঢুকছে, এই যে এই খোলসটা তো তার তৈরি করতে হবে, কারণ এখানে সে তার ভিতরে খোলসটা সে পায় নাই, খোলসটা সে রেখে চলে আসছে। তার মানে এই খোলসটার মধ্যে আমরা জানি টি2 ফাজের মধ্যে মাথা আছে, লেজ আছে, বেস প্লেট আছে, স্পর্শক আছে, স্পাইক আছে। তো এগুলো সবগুলা কি প্রোটিন দ্বারা তৈরি, তাই না? তার মানে এর শুধু নিউক্লিক অ্যাসিড আছে, বাট এখানে তো প্রোটিন নাই। তার মানে এই ফাজ ডিএনএ যেটা, এটার মূল টার্গেট হচ্ছে এখন সে কি করবে, অনেকগুলা সে হচ্ছে প্রোটিন লাগবে তার, কারণ সে মাথা বানাবে অনেকগুলা, কারণ নিজেরা অনুলিপন করে অনেকগুলা হতে পারবে, বাট প্রোটিন নাই তো তার। সেই জন্য সে অনেকগুলা মাথা বানাইতে হবে, অনেকগুলা লেজ বানাইতে হবে, অনেকগুলা স্পাইক বানাইতে হবে, অনেকগুলা স্পর্শক তন্তু বানাইতে হবে, কারণ সে অনেকগুলা সে সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে। এই জন্য সে প্রথমে কি করবে, আরএনএ পলিমারেজ রে ডাকবে, এই আরএনএ পলিমারেজ এনজাইম। তার মানে এর ভিতরে যত আরএনএ পলিমারেজ এনজাইম আছে সে এখানে কল করবে। এই আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা আবার আরএনএ তৈরি হয়। তো ওইখানে দ্বারা কি হবে, আরএনএ তৈরি হবে। এবং এই আরএনএ আমরা জানি যে আরএনএ পলিমারেজ এনজাইম দিয়ে কি হয়, আরএনএ তৈরি হয় এবং হচ্ছে আরএনএ থেকে পরবর্তীতে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তার মানে এই যে আরএনএ থেকে প্রোটিন, এখন যে আরএনএ তৈরি হবে, এই আরএনএ দিয়ে সে আবার কী করবে, অনেকগুলা প্রোটিন তৈরি করবে। তার মানে এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল, এটা আস্তে আস্তে কি হবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। বলবে এই, কারণ হচ্ছে এটা নিউক্লিক অ্যাসিড, তো ডিএনএ, তো ডিএনএ তৈরির জন্য অনেকগুলা কি লাগবে, নাইট্রোজেন বেস লাগবে, এডিনিন, ওই যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই বেসগুলা লাগবে, নাইট্রোজেন বেস লাগবে, তারপরে হচ্ছে অজৈব ফসফেট লাগবে, শর্করা লাগবে। এই জন্য এই যে ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএ সেটা এখন খণ্ড খণ্ড আকারে হয়ে যাবে, কারণ অর উপাদানগুলা নিয়েই সে কি করবে, প্রতিলিপন সম্পন্ন করবে। এবং হচ্ছে ওই যে আরএনএ পলিমারেজ রে ডাকছে, সে আরএনএ তৈরি করবে, এই আরএনএ অনেকগুলো আবার প্রোটিন তৈরি করবে। তার মানে মোটামুটি অনেকগুলা এই ধাপের, তৃতীয় ধাপের মধ্যে এই যে প্রতিলিপন, এই ধাপের মধ্যে ডিএনএ মানে ব্যাকটেরিয়ার যে ভাইরাসের যে ডিএনএ আছে সে নিজেরা কি করবে, অসংখ্য প্রতিলিপি তৈরি করবে এবং হচ্ছে
এই উপাদানগুলো কই পাবে? এই যে ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএ ছিল, এই ডিএনএ খণ্ড খণ্ড আকারে ডিএনএটা বিদীর্ণ হবে, ভেঙে যাবে, ওই উপাদানগুলা দিয়ে সে নিজের প্রতিলিপন করবে। এবং এখানে অনেকগুলা প্রোটিন তৈরি হবে, অনেকগুলা প্রোটিন তৈরি হবে এই ধাপের মধ্যে, এবং হচ্ছে ওই প্রোটিনগুলা দ্বারা বিভিন্ন অংশ তৈরি হবে। যেমন হচ্ছে দেহ, এই যে মাথা তৈরি হবে, লেজ তৈরি হবে, তারপর হচ্ছে স্পাইক, স্পর্শতন্ত্র, এগুলা তৈরি হবে। এটা হচ্ছে প্রতিলিপন ধাপ। আচ্ছা, এরপরে চতুর্থ ধাপ যেটা, সেটা হচ্ছে কি, দেহাংশগুলো একত্রিত। তাহলে এই যেখানে যে মাথা তৈরি হয়েছে, লেজ তৈরি হয়েছে, স্পাইক তৈরি হয়েছে, এগুলো কি করবে? এই যে মাথা যে তৈরি হয়েছে, এরপর এখানে সে অনেকগুলা ডিএনএ বানাইছে, প্রতিলিপন করছে, এই ডিএনএগুলো ওই মাথার ভিতরে ঢুকে যাবে এবং মাথা, লেজ এবং স্পাইক তন্তু এগুলো সবগুলো একত্রিত হবে। একত্রিত হয়ে এবং মানে কি করবে, মানে দেহাংশগুলো একত্রিত হবে আর কি, জয়েন্ট হবে। এখানে চিত্র হচ্ছে একটু মিসিং আছে আর কি, এখানে আর একটা চিত্র দেওয়া যেতে পারতো। যেমন হচ্ছে চিত্রটা দিলে এরকম দেওয়া লাগতো, আমি যে জাস্ট চিত্রটা আমি এখানে আট করে দেখাই। তো এই যে এরকম একটা চিত্র, আচ্ছা এখান থেকে আমরা ওইখানে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে এখানে যাব। ওকে, তাহলে এখানে যে মাথা, লেজ, স্পাইক এগুলো অনেকগুলো তৈরি হয়েছে, এখন এগুলো কি হবে? এই ধাপের মধ্যে একত্রিত হবে। তার মানে এটা হলো পরবর্তী ধাপ, যে ধাপের মধ্যে কি হলো, এই যে দেহাংশগুলো একত্র হবে, মানে মাথা, লেজ, স্পাইক, স্পর্শতন্ত্র এগুলো একত্রিত হইলো। পরবর্তী ধাপ মানে পঞ্চম ধাপে যা কি হবে, এই যে দেখা গেছে যে সব তৈরি হওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার ভিতরে আর কিছু নাই, সব খাপড়া হয়ে গেছে গা, এই যেটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে গা, এই ডিএনএ কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে গা। আচ্ছা, আর এখানে হচ্ছে ডিএনএ কি হলো? খণ্ডায়ন হলো, ডিএনএর খণ্ডায়ন হচ্ছে। আচ্ছা, ওকে। আর এখানে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে বিভিন্ন এই যে মাথা, লেজ ইত্যাদি অঙ্গগুলা তৈরি হচ্ছে ফাজ ভাইরাসের, এই যে ফাজ ভাইরাসের হ্যাঁ উপাদান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি। আচ্ছা, এটা এখানে লিখে দিতে পারো, বিভিন্ন অঙ্গাণু তৈরি। ওকে, আর এখানে কি হলো, এই যে একত্রিত হলো, এই যে দেহাংশগুলা একত্রিত হলো এটাতে। আর এই পঞ্চম ধাপে আইসা, যেহেতু সব মোটামুটি ভাইরাস, ব্যাকটেরিয়া এখন খাপড়া হয়ে গেছে, কিচ্ছু নাই, ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ কইরা এই যে নতুন যে ভাইরাসগুলো তৈরি হয়েছিল এগুলা বেরিয়ে গেল। তো এই পুরা প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে? পুরা প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে হচ্ছে মাত্র 30 মিনিট। 30 মিনিটের মধ্যে একটা ব্যাকটেরিয়াকে ভেঙে প্রায় 300টা হচ্ছে টিটু ফাজের তৈরি হয়। এই যে টিটু ফাজগুলা, অসংখ্য টিটু ফাজ তৈরি হলো, এখন এই টিটু ফাজগুলা কি করবে? এগুলো আবার এই টিটু ফাজ কি করে? আবার নতুন করে আরেকটা ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, ওকে মেরে ফেলে আবার নিজেরা সংখ্যা বৃদ্ধি করবে। এভাবে কি করবে? এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। এই জন্য এটাকে কি বলা হয়? লাইটিক চক্র। এটাই হচ্ছে কি? লাইটিক চক্র। তাহলে পরীক্ষার মধ্যে একটা জিনিস মনে রাখো, পরীক্ষার মধ্যে শুধু লাইটিক চক্রের চিত্র আসতে পারে অথবা লাইটিক চক্রের বর্ণনা আসতে পারে। যদি চিত্র আসে তাহলে চিত্র শুধু এভাবে চিত্র আট করে ইন্ডিকেট করে দিলেই হলো। এখানে লিখবো চিত্র টিটু ফাজের লাইটিক চক্র, এভাবে কথাটা লিখে রাখবো। আচ্ছা, আমি লিখে দিই, সেটা হচ্ছে চিত্র টিটু ফাজের লাইটিক চক্র। এই কাহিনী শেষ। তাহলে দেখো, জাস্ট আমি বর্ণনাটা তুমি কিভাবে লিখবা বা গুছিয়ে কিভাবে লিখবা, বর্ণনাটা অবশ্যই যে 5টা স্টেপে হবে। প্রথমে হলো টিটু ফাজের সংযুক্তি, দ্বিতীয় হচ্ছে ফাজ ডিএনএর অনুপ্রবেশ, তৃতীয় হচ্ছে অনুলিপন, চতুর্থ হচ্ছে দেহাংশ একত্রিতকরণ, পঞ্চম হচ্ছে নতুন ভাইরাসের মুক্তি। তাহলে টোটাল বর্ণনাটা কি হবে? তাহলে আমি প্রথমে সংজ্ঞা দিব যে প্রক্রিয়ায় টিটু ফাজ ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে, এই প্রক্রিয়াটাকেই কি বলা হয়? লাইটিক চক্র বলা হয়। নিচে লাইটিক চক্রের বর্ণনা দেওয়া হলো। তারপরে তুমি চিত্র আঁকবা, ইন্ডিকেট করবা। তারপরে প্রথম স্টেপ, ওই যে প্রথম 1 নাম্বার সংযুক্তি। তারপরে দিব যেখানে টিটু ফাজ ব্যাকটেরিয়া, তুমি নিজের মতো করে লেখো, তোমার কোনো সমস্যা নাই, যে টিটু ফাজ ব্যাকটেরিয়ার গায়ে, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের সাথে এসে সংযুক্ত হয়। এখানে ওই যে বিষয়গুলো বলছি ওগুলো তুমি বলতে পারো, যে টিটু ফাজের প্রোটিন এবং ব্যাকটেরিয়ার প্রোটিনের মধ্যে একটা বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে খুব দৃঢ়ভাবে আর সংযুক্তি হয়। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে ফাজ ডিএনএ অনুপ্রবেশ। তাহলে এর পরবর্তীতে যে ফাজ ডিএনএর মধ্যে, ফাজ টিটু ফাজের ভিতরে যে ডিএনএ আছে, এটি হচ্ছে স্পাইক তন্তু। এখানে টিটু ফাজের লাইসোজাইম এনজাইমের প্রভাবে এই ডিএনএ, টিটু ফাজের যে ডিএনএ সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে অনুপ্রবেশ করে। তবে টিটু ফাজের যে ক্যাপসিড আবরণ আছে প্রোটিনের, সেটা বাইরে থেকে যায়। আচ্ছা, এরপরে
তৃতীয় হচ্ছে প্রতিলিপি, অনুলিপন বা প্রতিলিপন যেটাই হোক। তার মানে এই যে এর পরবর্তী ধাপ যেটা হবে যে ব্যাকটেরিয়ার ডিএনএ বা ভাইরাসের ডিএনএ, এটি হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করা মাত্র ব্যাকটেরিয়ার ডিএনএর উপর সে প্রভাব বিস্তার করে এবং ব্যাকটেরিয়ার ডিএনএকে আস্তে আস্তে খণ্ডিত করে দেয়, ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করে দেয়, বিলুপ্ত করে দেয় এবং হচ্ছে নিজে নিজে এই উপাদানগুলো দ্বারা এই ভাইরাসের ডিএনএটা নিজেরা ইচ্ছামতো অনেকগুলা কি করে, প্রতিলিপন তৈরি করে এবং হচ্ছে সে হচ্ছে ওই আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে আরএনএ তৈরি করে এবং আরএনএ অসংখ্য প্রোটিন তৈরি করে। যে প্রোটিনগুলা কি করে, মাথা, ভাইরাসের টিটুফাজের মাথা, লেজ, তারপর বেস প্লেট, এগুলো বিভিন্ন অঙ্গাণুগুলা তৈরি করে এবং চতুর্থ স্টেপে গিয়ে হচ্ছে দেহাংশকে উত্তরিতকরণ। তার মানে এই প্রক্রিয়ায় যে মাথা, লেজ এবং বেস প্লেটগুলো তৈরি হয়েছে এবং যে ভাইরাসের যে ডিএনএ তৈরি হয়েছে এই ডিএনএগুলো মাথার ভিতরে ঢুকে যায় এবং মাথা, লেজ, বেস প্লেট, তারপরে হচ্ছে স্পাইক, স্পর্শকতন্ত্র এগুলো একত্রিত হয়ে পূর্ণাঙ্গ কি করে, অসংখ্য ভাইরাসের সৃষ্টি করে। এটা হচ্ছে আচ্ছা চতুর্থ ধাপ। পঞ্চম ধাপে নতুন ভাইরাসের মুক্তি। তার মানে এভাবে যে অসংখ্য ভাইরাস সৃষ্টি হলো এরপরে ডিএনএ আর মানে এই ব্যাকটেরিয়াটার আর কোনো অংশ থাকে না, ব্যাকটেরিয়াটা মোটামুটি বিদীর্ণ হয়ে, প্রাচীর বিদীর্ণ হয়ে এই টিটুফাজগুলো, নতুন ভাইরাসগুলো বাইরে মুক্তি হয়। এভাবে লাইটিক চক্রটি সম্পূর্ণ হয়। এই হচ্ছে মোটামুটি বর্ণনা। তার মানে প্রথমে সংজ্ঞা চিত্র দিয়ে পরে বর্ণনা লিখবো নিজের মতো করে, বা 1 2 3 4 এভাবে 5টা স্টেপে তুমি লিখতে পারো, বইভাবে পয়েন্ট আকারেও দিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট প্রথম কথা হবে টিটুফাজ সংযুক্ত হবে ব্যাকটেরিয়ার গায়ে, তারপরে ভাইরাসটা অনুপ্রবেশ হবে, অনুপ্রবেশ হয়ে এই ব্যাকটেরিয়ার উপর নিজে প্রভাব বিস্তার করবে, প্রভাব বিস্তার করে এই ব্যাকটেরিয়াটাকে খণ্ড খণ্ড করে বিদীর্ণ করে নিজেরা এদের অণুর সংখ্যা বৃদ্ধি করবে এবং মাথা, লেজ এগুলা অনেকগুলা প্রোটিন তৈরি করবে এবং হচ্ছে ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে ভেঙে, মানে মাথা লেজগুলো একত্রিত হবে এবং প্রাচীরটাকে ভেঙে নিজেরা বেরিয়ে যাবে। এটি হচ্ছে টিটুফাজের লাইটিক চক্র। তো আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তুমি পারবা ইনশাআল্লাহ। যেভাবে বোঝানো হয়েছে এটা আর কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন যে টপিকটা সেটা আমরা পড়বো লাইসোজেনিক চক্র। এটা লাইটিক চক্রের সাথে একটু সম্পর্কিত বিষয়, লাইসোজেনিক চক্র। তাহলে দেখো লাইসোজেনিক চক্রটা একটু ব্যতিক্রম। মানে হচ্ছে কি, ওই যে বলছিলাম একটা জাহাজ যাচ্ছে শ্রীলঙ্কার দিকে, ওইখানে একটা জলদস্যু, ওইটা পাইলটকে হচ্ছে ধরছে যে এই তুই শ্রীলঙ্কায় যাবি না, তুই আমি যাবো না এখন, তাই শুনবি, এখন ইন্দোনেশিয়া যাবি। এখন জলদস্যু যে উঠছে ওইটা পাইলটের গায়ে ধরো ধরছে এই AK-47, এই তুই ইন্দোনেশিয়া যাবি। এখন পাইলট কইতেছে এই উস্তাদ ওইদিকে তাকাও, পিছনে তাকাও। তো পিছনে তাকায় দেখে যে ওরে আরো 2 জন AK-47 ধরে আছে। এখন জলদস্যু কট খায় গেছে। এখন জলদস্যু আর ইন্দোনেশিয়া নিয়ে যাওয়ার কথা, আর নিয়ে যেতে পারছে না। এখন জাহাজে শ্রীলঙ্কায় যাব, ওই জাহাজের সাথে এখন শ্রীলঙ্কায় যাইতে হবে। এখন এরা কি করছে, এই জলদস্যুরে বাইন্দা রাখছে জাহাজের সাথে। এখন জাহাজ শ্রীলঙ্কায় যাব, তুইও শ্রীলঙ্কায় যাবি। শ্রীলঙ্কা থেকে জাহাজ আবার বাংলাদেশে আসবো, তুইও বাংলাদেশে আসবি। আবার শ্রীলঙ্কায় যাব, তুইও আবার শ্রীলঙ্কায় যাবি। তার মানে তোরা জাহাজে বাইন্দা রাখছে, আর কিছু করার নাই। প্রভাব সে খাটাইতে গেছিল কিন্তু বাট পারে নাই। তো বিষয়টা হলো এরকম, এই ভাইরাসের যখন ডিএনএটা ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে সে কি করছে, সেই ব্যাকটেরিয়ার পুরা ডিএনএর উপর প্রভাব বিস্তার করছে এবং সব কিছুর উপর প্রভাব বিস্তার করছে, যা ইচ্ছা তাই করছে। ঠিক আছে, ও যা চাইছে তাই হয়েছে। বাট একটা সময় হঠাৎ করে এরকম হয়ে যায় যে কিছু কিছু এরকম হঠাৎ করে টিটুফাজের ক্ষেত্রে না, ওটা এম ফাজের ক্ষেত্রে বা হচ্ছে ওই কি ল্যামডা ফাজের ক্ষেত্রে এরকমটা হয়। তো এই ল্যামডা ফাজের ডিএনএ যখন আসছে, আসার পরে সে প্রভাব বিস্তার করবো কিন্তু পারে নাই। সে এই ব্যাকটেরিয়ার ডিএনএর কাছে সে পরাজিত হয়ে যায় এবং সেই প্রভাব বিস্তার করতে পারে না। এখানে গেছিল প্রভাব বিস্তার করতে, বাট এটারে ধইরা বাইন্দা রাখছে। এই যে তার মানে কি হয়েছে, এই যে নতুন করে ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ভাইরাল ডিএনএটা প্রবেশ করছে এবং হচ্ছে নতুন একটা ডিএনএর সৃষ্টি হয়েছে। এই ভাইরাসের ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে এর কাছে গেছিল যে এর এক খণ্ড খণ্ড কইরা ভেঙে দিবে। বাট কি করছে, এই ভাইরাসে ব্যাকটেরিয়ার ডিএনএটা ওই ভাইরাসের ডিএনএটাকে নিজের কাছে গ্রহণ করে নিছে, যেটা ঢুকছিল এটা নিজের ভিতরে গ্রহণ করে নিছে। এখন আর কিছু করার আর বাইন্দা রাখছে। এখন হচ্ছে কি হবে, তার মানে সে প্রভাব বিস্তার করতে আসছিল, পারে নাই। এখন ব্যাকটেরিয়া যা বলবে ওর তাই শোনা লাগবে। এখন ব্যাকটেরিয়ার নিয়ম কি, একটা ব্যাকটেরিয়া থেকে কি হবে, ব্যাকটেরিয়া বিভাজিত হবে, একটা থেকে 2টা হবে, ওই সাথে সেও অনুলিপিত হবে, একটা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, সেও একসাথে মানে সেও আবার মানে ওই রকম সে ব্যাকটেরিয়ার সাথে বিভাজিত হতে থাকবে।
তার মানে এই যে প্রোফাজ যেটা, এটা আস্তে আস্তে বিভাজন হতে থাকবে, এভাবে এটা দিনকাল চলতে থাকবে। বাট এটা অনেক সময়, ধরো একটা নায়করে যখন বাইন্দা রাখছে বা দস্যুরে বাইন্দা রাখছে, সে কি করবে, আস্তে আস্তে এমনি কইরা ওই বান্ধন খোলার চেষ্টা করবে, একসময় বান্ধন খুইলা কি করবে, সে হচ্ছে ওই আসল যে কাম শেষ কিন্তু ঠিকই হাসিল করে নেবে। তো একটা সময় কি হয়, এভাবে চলতে থাকে, একটা নির্দিষ্ট সময় চলতে থাকে, কিন্তু বাট ও একটা সময় আসে, তখন হচ্ছে ও আবার কি হয়, এখান থেকে সে মুক্তি লাভ করে, মুক্তি লাভ করে সে আবার কি করে, পুরা এই ব্যাকটেরিয়ার ডিএনএর উপর সে প্রভাব বিস্তার করে, এবং একটা সময় এই যে প্রক্রিয়ার মাধ্যমে আবার এই পুরা ভাইরাস, এই পুরা ব্যাকটেরিয়াটাকে ভেঙে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে একটা জিনিস মনে রাখো, লাইটিক চক্রের ক্ষেত্রে টি2 ফাজ আসছে, আইসা সরাসরি লাইটিক চক্রের যে হচ্ছে এই ব্যাকটেরিয়ার যে ভাইরাসের যে ডিএনএ ছিল, এই ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর উপর প্রভাব বিস্তার করে এবং ব্যাকটেরিয়ার ডিএনএকে খণ্ড খণ্ড করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে। কিন্তু লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে বিষয়টা এরকম হয় না। ভাইরাসের ডিএনএটা ভিতরে প্রবেশ কইরা প্রভাব বিস্তার করতে পারে না। এই ডিএনএকে যখনই খণ্ডায়ন করতে যায়, তখনই ওই ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএ ওইটাকে ধরে নিজের মধ্যে কি করে, প্রোফাজ বানা ফেলে। মানে আগে থেকেই তো কি ছিল, একটা ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, নতুন করে যখন ভাইরাসের ডিএনএটা তার ভিতরে যুক্ত হলো, তখন সেটাকে প্রোফাজ বলা হয়। এবং হচ্ছে নিজেদের মতো করে এখন আর ভাইরাসের ডিএনএর কোনো কার্যকারিতা থাকে না, জাস্ট হচ্ছে এই যে ওই ব্যাকটেরিয়ার সাথে সাথে, যেমন একটা ব্যাকটেরিয়া আছে, এটা কি হবে একটু পরে, একটা ব্যাকটেরিয়া থেকে আমরা জানি দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুইটা ব্যাকটেরিয়া হবে। তো এটা ব্যাকটেরিয়া, এটা কি হবে, এটা আবার কি হবে, একটা থেকে আবার দুইটা হবে, আবার এটা কি হবে, এটা একটা থেকে দুইটা হবে, এভাবে বিভাজিত হতে থাকবে। তো এখানে যে প্রোফাজটা গঠিত হলো, ওই ব্যাকটেরিয়ার ডিএনএটা এরকম ছিল, এই যে নতুন করে ভাইরাসের ডিএনএটা ইনক্লুড হয়েছে। এখন কি হবে, এই প্রোফাজটা এর সাথে এই যে আবার এখানেও বিভাজিত হতে থাকবে, এখানেও নতুন করে এই প্রোফাজ তৈরি হতে থাকবে, এখানেও হতে থাকবে, এভাবে পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে। তার মানে হচ্ছে এই ভাইরাসের ডিএনএটার আর কোনো প্রভাব থাকতেছে না। তবে একটা সময় সে যখন চাইবে বা সে যখন হবে, প্রভাবটা বিস্তার করতে পারবে, দড়ি যখন খুলতে পারবে, তখন ঠিকই সে এখানে মুক্ত হয়ে এই ভাইরাসের এই ব্যাকটেরিয়ার ডিএনএর উপর সে প্রভাব বিস্তার করে ব্যাকটেরিয়ার ডিএনএকে খণ্ড খণ্ড করে নিজেরা আবার এটাকে পুরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তাহলে আমরা যদি লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য দেখি, তাহলে পার্থক্যগুলো আমরা একটু লেখার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে সুন্দর করে। তো তাইলে হচ্ছে এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। একটা কথা বলে রাখতেছি, লাইটিক চক্র এতক্ষণ কিন্তু আমরা বুঝছি, তো এই পার্থক্যটা পড়লে লাইসোজেনিক চক্র সম্বন্ধে আমরা একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে সংজ্ঞা, লাইটিক চক্র কাকে বলে। তো আমরা জানি যে প্রক্রিয়ার মাধ্যমে কি করে, ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ কইরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিজেরা কি করে, সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে লাইটিক চক্র বলা হয়। আর লাইসোজেনিক চক্র কোনটা, যখন ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে ঢুইকা সংখ্যা বৃদ্ধি করতে পারে না, বরঞ্চ ব্যাকটেরিয়ার সাথে নিজেরাই বিভাজিত হতে থাকে, সেই চক্রটাকে কি বলা হয়, লাইসোজেনিক চক্র বলা হয়। তাহলে ভালো করে খেয়াল করো যে লাইসোজেনিক চক্রের মধ্যে কি হয়েছে, ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একত্রিত হয়ে ব্যাকটেরিয়ার সাথে নিজেরা সংখ্যা বৃদ্ধি করতেছে, বাট ভাইরাসের যে আলাদা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে সংখ্যা বৃদ্ধি করার কথা ছিল সেটা কিন্তু করতেছে না। তাহলে এটা হলো প্রথম পার্থক্য সংজ্ঞার ক্ষেত্রে। তাহলে লাইটিক চক্র কাকে বলে, যে প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে লাইটিক চক্র বলে। লাইসোজেনিক চক্র কি, ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে নিজেরা সংখ্যা বৃদ্ধি করতে পারে না, বরং ভাইরাসের সাথেই নিজেরা অনুলিপনে অংশগ্রহণ করে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, লাইসোজেনিক চক্র বলা হয়। এটা গেল সংজ্ঞা। আচ্ছা, এখানে মানে ধরো এখানে কি করে, সংখ্যা বৃদ্ধি করে, এখানে সরাসরি কি করে, সরাসরি সংখ্যা বৃদ্ধি করে, আর এখানে সরাসরি সংখ্যা বৃদ্ধি করে না, এখানে ব্যাকটেরিয়ার সাথে কি করে, অনুলিপনে অংশগ্রহণ করে, ব্যাকটেরিয়ার সাথে অনুলিপনে অংশ নেয়। আচ্ছা, এইটা হলো প্রথম সংজ্ঞাগত পার্থক্য। আচ্ছা, এরপর হচ্ছে বিদারণ মানে কি, এখানে হচ্ছে যে এখানে ওই লাইটিক চক্রের মধ্যে কি হয়, লাইটিক চক্রের মধ্যে ব্যাকটেরিয়ার প্রাচীরটা বিদারিত হয়ে এরা সংখ্যা বৃদ্ধি হয়, মানে ব্যাকটেরিয়ার প্রাচীরটা এখানে বিদারিত হয়।
কিন্তু এখানে কি হয়, মানে এখানে ব্যাকটেরিয়ার প্রাচীর বিদারিত হয়, আর লাইসোজেনিক চক্রের মধ্যে ব্যাকটেরিয়ার প্রাচীর কি হয় না, বিদারিত হয় না। এরপরে হচ্ছে লাইটিক চক্রে কারা অংশগ্রহণ করে, টি সিরিজ, যারা টি সিরিজের ভাইরাসরা হচ্ছে এই লাইটিক চক্রে অংশগ্রহণ করে, আর ল্যামডা সিরিজের ভাইরাস যারা, তারা হচ্ছে কি ওই এই লাইসোজেনিক চক্রে অংশগ্রহণ করে। আচ্ছা, এরপরে হচ্ছে সংখ্যা, মানে হচ্ছে একটা ভাইরাসকে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুইকা কতগুলো ভাইরাসের সৃষ্টি করে, প্রায় হচ্ছে কি 300টি টি2 ফাজের নতুন করে হচ্ছে বা ডিএনএ বা ভাইরাসের নতুন ডিএনএ, প্রায় 300টা ডিএনএর মতো সংখ্যা বৃদ্ধি করে, বা 300টা যে ভাইরাসের যে ডিএনএটা ভিতরে ঢুকলো এটা অনুলিপিত হয়, কয়টা হয়, একটা ইয়াকে ভেঙে 300টা ভাইরাস হয় না, তার মানে প্রায় 300টা হয়। আর এখানে লাইসোজেনিক চক্রের মধ্যে কিন্তু কি প্রথমে বিভাজিত ওই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলিত হয়ে ব্যাকটেরিয়া যেমন একটা থেকে দুইটা হবে, সেও কি হবে ওই যে প্রোফাজ যেটা ওইটা একটা থেকে দুইটা হবে, সাথে সাথে মানে ওই ব্যাকটেরিয়ার সাথে সাথে সেও একটা থেকে দুইটা হবে, মানে কি সে হবে কয়টা, দুইটা, প্রাথমিকভাবে সে হবে দুইটা, এখানে সে হবে দুইটা, আর হচ্ছে এরা হবে প্রায় 300টা। নিয়ন্ত্রণ, তো এখানে লাইটিক চক্রের মধ্যে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করা মাত্রই পুরা ব্যাকটেরিয়ার ডিএনএর উপর কি করবে, নিয়ন্ত্রণ লাভ করবে, তার মানে সে কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএর উপর নিয়ন্ত্রণ লাভ করবে। কিন্তু লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারে না, তার মানে টোটাল এরা হচ্ছে নিয়ন্ত্রণ লাভ করবে, আর হচ্ছে এরা কি করবে না, নিয়ন্ত্রণ লাভ করবে না, মানে ব্যাকটেরিয়ার ডিএনএর উপর সে নিয়ন্ত্রণ লাভ করতে পারবে না। আচ্ছা, প্রোফাজ গঠন, সেটা আমরা তো বলছি, তো এটা কিন্তু একটা ক নাম্বার প্রশ্ন হইতে পারে যে প্রোফাজটা কি। তো প্রোফাজের ক্ষেত্রে এটা যদি আমরা একটু এই যে এখানেই দেখাই, ধরো এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা যদিও দেখাইছে আবার দেখাই, এই যে একটা ভাইরাস এখানে আসলো, ধরো এখান থেকে একটা ভাইরাস আসছে, এখানে ভাইরাসের যে ডিএনএ সেটা আসছে, এই যে ভাইরাসের ডিএনএটা আসলো। আচ্ছা, এই যে ভাইরাসের যে ডিএনএ আছে এটা কি করবে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ কাছে যাবে, যায় এটাকে খণ্ডন করতে যায়, বাট কি হবে, নিজেই এখানে ধরা পড়ে যাবে, এই যে, তো এই ব্যাকটেরিয়ার ডিএনএ ওটাকে নিজের ভিতরে সংযুক্ত করে নেবে। তাহলে এই যে নতুন একটা ডিএনএ গঠন হইলো, যেই ডিএনএটা হচ্ছে পুরাটাই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর একটা অংশ একটু জায়গায় কি আছে, ভাইরাসের ডিএনএ, তার মানে ভাইরাল ডিএনএ, ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা একত্রিত হয়ে নতুন একটা ডিএনএ সৃষ্টি হলে এটাকেই বলা হয় হচ্ছে কি প্রোফাজ, এটাই হচ্ছে কি প্রোফাজ। তাহলে বুঝো প্রোফাজ কি, ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ মিলে যে নতুন যে বৈশিষ্ট্যের ডিএনএ সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, প্রোফাজ বলা হয়। আচ্ছা, তাহলে লাইটিক চক্রের মধ্যে কোনো ধরনের প্রোফাজ কি হয় না, গঠিত হয় না, আর লাইসোজেনিক চক্রের মধ্যে প্রোফাজ গঠিত হয়, প্রোফাজ গঠিত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আক্রমণের তীব্রতা, লাইটিক চক্রটা হচ্ছে আক্রমণটা একটু দ্রুত গতিতে তীব্র গতিতে হয়, আর লাইসোজেনিক চক্রটা অত তীব্র গতিতে হয় না, এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন। তাহলে কি বলে এই আক্রমণের প্রকৃতি, লাইটিক চক্রের ক্ষেত্রে আক্রমণের প্রকৃতি কি, তীব্র, আক্রমণের প্রকৃতি হচ্ছে তীব্র, আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে আক্রমণ হচ্ছে কি তীব্র গতি না, মানে একটু ধীর গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন। আচ্ছা, তো এই হচ্ছে মূলত লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য। যেখানে লাইটিক চক্র হলো কি করবে, ভাইরাস আক্রমণ করে ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বৃদ্ধি করবে, আর লাইসোজেনিক চক্রের মধ্যে সংখ্যা বৃদ্ধি করবে না, বরঞ্চ ওইখানে ওই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে অনুলিপিত হবে। আর বিদারণ, এই লাইটিক চক্রের মধ্যে ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে এরা বেরিয়ে যায়, বাট ওইখানে এই ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ হয় না। আপনারা হচ্ছে এই লাইটিক চক্র টি সিরিজের ভাইরাসরা লাইটিক চক্রে অংশগ্রহণ করে, ল্যামডা সিরিজের ভাইরাসরা হচ্ছে লাইসোজেনিক চক্রে অংশগ্রহণ করে, আর এদের সংখ্যা হচ্ছে প্রায় হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে যে ভাইরাসের যে ডিএনএ এটা হচ্ছে অনুলিপিত হয়ে প্রায় 300টি সংখ্যায় রূপান্তরিত হয়, আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ডিএনএটা ওই যে প্রোফাজ যখন বিভাজিত হয় ব্যাকটেরিয়ার সাথে সাথে একটা থেকে দুইটা হয়। আর হচ্ছে নিয়ন্ত্রণ, এখানে যে ভাইরাসের যে ডিএনএটা আছে এটা সরাসরি ব্যাকটেরিয়ার ডিএনএর উপর নিয়ন্ত্রণ লাভ করে, লাইসোজেনিক চক্রে নিয়ন্ত্রণ লাভ
করে না। 3 নাম্বার হচ্ছে লাইটিক চক্রে কোনো প্রোফাজ গঠিত হয় না, লাইসোজেনিক চক্রে গিয়ে এই যে প্রোফাজ গঠিত হয়। এবং হচ্ছে লাইটিক চক্রটা অপেক্ষাকৃত তীব্র গতিতে হয়, তীব্র গতি সম্পন্ন হয়, লাইসোজেনিক চক্রটা একটু ধীর গতি সম্পন্ন হয়। বারবার একটা কথা বলতেছি, এই যে যখন একটা কথা ভালোভাবে মনে রাখো, এই লাইসোজেনিক চক্র কিন্তু একটা সময় ওই যে ব্যাকটেরিয়ার সাথে যে বিভাজিত হচ্ছে এবং একটা সময় কিন্তু সে কিন্তু কি করবে, বেরিয়ে এসে ওই ব্যাকটেরিয়ার উপর প্রভাব বিস্তার করে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিজেরা কিন্তু সংখ্যা বৃদ্ধি ঠিকই করবে। বাট এই যে যখন সংখ্যা বৃদ্ধি করবে ওইটা কিন্তু আবার লাইটিক চক্র হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আরেকজনের ভিতরে থাইকা ওই ব্যাকটেরিয়ার সাথেই বিভাজিত হচ্ছে ওইটা হচ্ছে লাইসোজেনিক চক্র। কথা কি ক্লিয়ার? তার মানে একটা ব্যাকটেরিয়া, যেমন ধরে এই যে এই ভাইরাসটা এখানে আইসা এই যে বিভাজিত হচ্ছে, এখন কি হবে, এটা তো শেষ, এখন এটা এই যে ভাইরাসের এই ডিএনএটার ভিতরে ঢুইকা এখানে প্রোফাজ গঠিত হয়ে গেছে। তার মানে এই যে প্রোফাজ গঠিত হইল, তো এটা এখন কি নিয়ন্ত্রণ কার কাছে? এই ব্যাকটেরিয়ার ডিএনএর কাছে। ব্যাকটেরিয়ার ডিএনএর কাছে হচ্ছে নিয়ন্ত্রণ। তার মানে এখন ব্যাকটেরিয়া কি হবে, নিয়ম অনুসারে সে নিজেরা সংখ্যা বৃদ্ধি হবে। এই যে 1 থেকে 2 হবে, এখন এই যে 1 থেকে ধরে এই যে 2 হলো, এই যে একটা, এই যে একটা, তো এই যে তাহলে দেখো এই যে প্রোফাজ কি হচ্ছে, যে 1 থেকে 2 হলো, এখানে একটা প্রোফাজ হলো, এখানে একটা প্রোফাজ হলো। আবার এই যে তার মানে এটা হচ্ছে একটা লাইসোজেনিক চক্র হলো। আবার এখানে কি হবে, এটা থেকে আবার কি হবে, আবার 2 হবে, আবার এটা থেকে আবার কি হবে, আবার 2 হবে। তার মানে হচ্ছে এখানে এই যে আরো একটা লাইসোজেনিক চক্র হলো। মানে এভাবে লাইসোজেনিক চক্রটা চলবে। বাট এমন আমরা কি বলছিলাম, একটা সময় এই ব্যাকটেরিয়া কি হবে, এই ব্যাকটেরিয়ার উপর প্রভাব বিস্তার করবে এবং এই ব্যাকটেরিয়াটা আলাদা হবে, ওই বান্ধন খুলে আমটা ঠিকই নিব, সবাই ঘুমাচ্ছে, এই যখন গুলি ধরবে, ঠিক আছে, কারণ জাহাজ আমাকে এখন ইন্দোনেশিয়া নিয়ে যেতে হবে। তার মানে একটা সময় সে কিন্তু সক্রিয় হয়ে উঠবে এবং এটা থেকে ভেঙে সে আলাদা হয়ে এটাকে খণ্ড খণ্ড কইরা এটাকে ঠিক ভেঙে কিন্তু নিজের অসংখ্য সংখ্যা বৃদ্ধি কিন্তু ঠিকই করবে, একটা সময় কিন্তু করবে। কিন্তু যখন এটা করবে এটা কিন্তু লাইটিক চক্রের অন্তর্গত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? ওকে, আশা করি বুঝাইতে পারছি। এই হচ্ছে তাহলে আমরা পড়লাম হলো টি2 ফাজের গঠন, লাইটিক চক্রের বর্ণনা এবং হচ্ছে লাইসোজেনিক চক্রের বর্ণনাও পড়লাম এবং লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য সেটাও পড়লাম। এখন হচ্ছে এই ভাইরাস সংক্রান্ত সর্বশেষ কোশ্চেন যেটা পড়বো সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের গঠন, টিএমভি ভাইরাসের গঠন। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি ভাইরাস। তো টিএমভি ভাইরাসটা এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। তো আমরা জানি যে টি2 ফাজ যেটা ছিল ওইটার মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ ছিল, এই জন্য সেটা ডিএনএ ভাইরাস। আর যে সকল ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো এই টিএমভি ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে, আরএনএ থাকে। তো আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে কি একসূত্রক। আচ্ছা, এই যে একসূত্রক একটা আরএনএ, একটা নিউক্লিক অ্যাসিড এখানে আছে এবং আমরা জানি ভাইরাস কি, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে একটা প্রোটিনের আবরণ থাকে। তো এই যে নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে এই যে প্রোটিনের আবরণ দিচ্ছে, নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে প্রোটিনের অসংখ্য আবরণ দিয়ে দিলাম, এই যেগুলো সব প্রোটিন। মাঝখানে মানে কি, মানে হচ্ছে এই যে আরএনএটা ছিল, এই যে আরএনএটা এক সূত্রক একটা আরএনএ ছিল, আমি সূত্রকটা ডাবল করে দিলাম যাতে বোঝা যায়, কারণ এটা উল্টাপাল্টা যেন না হয়। এই যে এটা হলো আরএনএ, ঠিক আছে, এটা আবার দুসূত্রক মনে করে নেই, এটা একটা সূত্র কি, এই যে এটা হচ্ছে আরএনএ। ওকে, আচ্ছা, এখন হলো এই যে আরএনএ চারপাশ দিয়ে জাস্ট আরএনএটা এবং এই প্রোটিনের আবরণটাকে আলাদা করার জন্য আমি এই আরএনএ একটু দাগ দিয়ে দিলাম। এখন এরকম অসংখ্য থাকে, এই যে আঙ্গুরের থোকার মতো অনেকগুলা ক্যাপসোমিয়ার থাকে। তো এটা এভাবে চলতেই থাকবে। আসলে বিষয়টা আঁকা শেষ করে বলতেছি। তাহলে মানে বিষয়টা দেখো, এতটুকু আগলে বেশি দেখানোর দরকার নেই। এই যে আরএনএটা আছে না, এটা ঘুরতে 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 হ্যাঁ নিচে আরো অনেক আছে, উপরে ঘুরতে 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 অনেক আছে। এই আরএনএর চারপাশ দিয়ে এরকম অসংখ্য ক্যাপসোমিয়ার আছে। এখন আমি এই পাশেও ক্যাপসোমিয়ার আছে, মানে আরএনএর ভিতরে, আর ক্যাপসোমিয়ারগুলো বাইরে। বাট আমি যদি এখানে দিই তাহলে তুমি তো আরএনএটা দেখবা না, দেখা যাবে না। জাস্ট এই জন্য এইভাবে এতটুকুই দেখাইলাম। মানে ডিএনএ আরএনএটা ভিতর দিয়ে থাকে
আর এর চারপাশ দিয়ে আঙ্গুরের থোকার মতো অসংখ্য ক্যাপসোমিয়ার থাকে। তো আমরা জানি যে আরএনএটা মানে নিউক্লিক অ্যাসিড কেন্দ্রে থাকবে, চারপাশ দিয়ে কি থাকবে, প্রোটিনের আবরণ থাকবে। এই চারপাশ দিয়ে যে প্রোটিনের আবরণ এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ক্যাপসিড। তাহলে এটা হচ্ছে এই যে টিএমবি ভাইরাসের ক্যাপসিড, এবং হচ্ছে এই যেটা হচ্ছে কি আরএনএ, এটা হচ্ছে আরএনএ। এবং আমরা জানি ক্যাপসিড যেটা আছে প্রোটিনের যে আবরণ, এটা অসংখ্য অনেকগুলা সাব ইউনিট দ্বারা তৈরি হয়, একটা উপ একক দ্বারা তৈরি হয়। এই সাব ইউনিটগুলোকে কি বলা হয়, ক্যাপসোমিয়ার। তার মানে এই যেটা হচ্ছে একটা ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। ওকে, এই যে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে টিএমভি ভাইরাসের গঠন। এই যে চিত্র হচ্ছে কি, বা চিত্র দিয়ে দিলাম হচ্ছে টিএমভি ভাইরাস। এই যে এরকম একটা চিত্র দিয়ে এতটুকু ইন্ডিকেট করে পরে বর্ণনা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে ক্যাপসোমিয়ারগুলা যে দিছি, তো এই টিএমভি ভাইরাসের মধ্যে কতগুলা ক্যাপসোমিয়ার থাকে? এই টিএমভি ভাইরাসের মধ্যে ক্যাপসোমিয়ার থাকে হচ্ছে 2130টা থেকে শুরু করে 2200 ক্যাপসোমিয়ার থাকে। এই ক্যাপসোমিয়ার কয়টা থাকে? 2130টা থেকে প্রায় 2200 ক্যাপসোমিয়ার হচ্ছে এই টিএমভি ভাইরাসের মধ্যে থাকে। এবং হচ্ছে এই ক্যাপসোমিয়ার, প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের ওজন কত? প্রায় হচ্ছে 17,000 ডালটন। 17,000 ডালটন হচ্ছে এই একটা ক্যাপসোমিয়ারের ওজন। তার মানে এই, তাহলে দেখো একটা ক্যাপসোমিয়ারের ওজন হচ্ছে 17,000টা। এই টিএমভি ভাইরাসটা, পুরা ভাইরাসটার ওজন কত? একটা টোবাকো মোজাইক ভাইরাসের ওজন কত? প্রায় হচ্ছে 37 মিলিয়ন ডালটন হচ্ছে একটা এই টোবাকো মোজাইক ভাইরাসের ওজন। এই যে টোটাল 37 মিলিয়ন যে ভাইরাসটার ওজন, তাহলে হচ্ছে এই আরএনএ যেটা থাকে এটার ওজন কত? এই আরএনএটার ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডালটন। 2.4 মিলিয়ন ডালটন, মানে এই আরএনএর ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডালটন। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে যে এই আমার যে হচ্ছে এই যে টোবাকো মোজাইক যে ভাইরাসটা, এই ভাইরাসটার মধ্যে আমরা জানি যে ভাইরাসের মাঝখানে কি থাকে, আরএনএ থাকে, আর চারপাশ দিয়ে প্রোটিনের আবরণ থাকে, সেটাকে ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডের মধ্যে আবার অনেকগুলো ক্যাপসোমিয়ার থাকে। তো এই টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসোমিয়ার কতগুলো থাকে? 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। মানে যে 1 2 3 4 5 6 7 8 এভাবে হিসাব করলে 2130 থেকে প্রায় 2200টা হবে। এবং হচ্ছে প্রত্যেকটা ক্যাপসোমিয়ার ওজন হচ্ছে 17,000 ডালটন কইরা। আর টোটাল টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে প্রায় টোটাল টোবাকো মোজাইক ভাইরাসটার ওজন হচ্ছে কত? প্রায় হচ্ছে 37 মিলিয়ন ডালটন। তার মধ্যে আরএনএর ওজন যেটা, সেটা হচ্ছে 2.4 মিলিয়ন ডালটন হচ্ছে আরএনএর ওজন। আচ্ছা, এই টোটাল টোবাকো মোজাইক ভাইরাসটা দৈর্ঘ্য কতটুকু হয়? টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 হচ্ছে ন্যানোমিটার হচ্ছে একটা টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য। এবং প্রস্থ কতটুকু? প্রস্থ হচ্ছে তোমার হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার, এটা হচ্ছে প্রস্থ। আচ্ছা, তাহলে এই টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ কতটুকু? 15 থেকে 18 ন্যানোমিটার। তাইলে মোটামুটি এই হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের সংক্রান্ত রিলেটেড যে বর্ণনা, পরীক্ষার মধ্যে আমরা এইভাবে এগুলা বর্ণনা করব। তাহলে প্রথমে আসা যাক যে এটার গঠন যদি আসে, যে টিএমভি ভাইরাস বা একটা আরএনএ ভাইরাসের গঠন লেখো, টোবাকো মোজাইক ভাইরাসের গঠন বর্ণনা করো। আচ্ছা, তো এটা হচ্ছে তামাক পাতার মধ্যে যেটা হয় টোবাকো মোজাইক ভাইরাস, এভাবে উদ্দীপক দেখে বোঝা যাবে। তাহলে আমরা লিখবো যে টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে আরএনএ থাকা, এটাকে আরএনএ ভাইরাস বলা হয়। নিচে টিএমভি ভাইরাসের গঠন বর্ণনা করা হলো। তারপরে চিত্র আঁকবো, চিত্র আঁকে এই পাশে বিষয়গুলো ইন্ডিকেট করবো। এই যেগুলো লেখার দরকার নেই, জাস্ট ইন্ডিকেট করবো আরএনএ, ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, চিত্র হচ্ছে টিএমভি ভাইরাস। ওকে, তো এটা কিন্তু একটা দণ্ডাকৃতির ভাইরাস। তো এর আরএনএ কিন্তু এই পাশে অনেক আছে, এই পাশে অনেক আছে, হিসাব করলে একটা দণ্ডের মতো হয়। এই জন্য তাহলে টিএমভি ভাইরাস এটা হচ্ছে একটা দণ্ডাকৃতি ভাইরাস। এভাবে লিখতে পারি যে টিএমভি ভাইরাস এটি একটা আরএনএ ভাইরাস এবং দণ্ডাকৃতি ভাইরাস। নিচের গঠন বর্ণনা করা হলো, চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলে এভাবে বর্ণনা করবো যে টিএমভি ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। আরএনএ হচ্ছে আরএনএর মধ্যে যে, আচ্ছা একটা কথা বলে নিই, এই যে আরএনএ যে থাকে, আরএনএর মধ্যে যেন নিউক্লিওটাইড বেস থাকে, এখানে কতগুলা নিউক্লিওটাইড থাকে? আরএনএর মধ্যে নিউক্লিওটাইড থাকে প্রায় হচ্ছে
6500 6500 নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড। তার মানে দেখো ডিএনএ এর মধ্যে T2 ফাজের যে ডিএনএ ছিল, এই ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড ছিল কি 60,000 জোড়া। আর এখানে কিন্তু নিউক্লিওটাইড অত থাকে না, যেহেতু এখানে জোড়া বলা যাবে না, কারণ যেহেতু আরএনএ মানে এক সূত্র, তাহলে 6500 নিউক্লিওটাইড এখানে থাকে সহজ ভাষায়। তাহলে এখন আসা যাক যে এই টিএমভি ভাইরাসের বর্ণনাটা আমি কিভাবে লিখবো। ওকে, প্রথমে আমি লিখবো যে এটি হচ্ছে একটি আরএনএ ভাইরাস এবং হচ্ছে এটি একটি দণ্ডাকৃতির ভাইরাস। নিচে টিএমভি ভাইরাসের গঠন বর্ণনা করা হলো, তারপরে চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম, তারপরে বর্ণনা করব যে এদের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে এবং আরএনএর মধ্যে প্রায় 6500 নিউক্লিওটাইড বেস থাকে এবং হচ্ছে এই টোটাল যে আরএনএ থাকে, এই আরএনএটার ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন এবং হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে ক্যাপসিডের প্রোটিনের আবরণ থাকে। এই প্রোটিনের আবরণটাকে ক্যাপসিড বলা হয়। এই ক্যাপসিড আবার অসংখ্য উপ একক দ্বারা তৈরি হয়, এগুলাকে ক্যাপসোমিয়ার বলে। প্রতিটি ক্যাপসোমিয়ার একটা টিএমভি ভাইরাসের মধ্যে প্রায় হচ্ছে 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ার ওজন হচ্ছে 17,000 ডাল্টন। আর এই টিএমভি ভাইরাসটি দণ্ডাকৃতির হয়, যেহেতু এটার দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার হয়, প্রস্থে 15 থেকে 18 ন্যানোমিটার পর্যন্ত হয়, এই জন্য এটাকে দণ্ডাকৃতির হয় এবং টোটাল ভাইরাসটার আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন। এভাবে বর্ণনা দিলাম। আশা করি টিএমভি ভাইরাস সংক্রান্ত আর কোনো কোশ্চেন থাকার কথা না। জাস্ট আমি আরও একবার বলে দিচ্ছি, প্রথমে বললাম যে এটা একটা আরএনএ ভাইরাস এবং এটা একটা দণ্ডাকৃতি ভাইরাস, নিচে এটার গঠন দেওয়া হলো, তারপরে চিত্র আঁকলাম, ইন্ডিকেট করে এই ইন্ডিকেট সংক্রান্ত বর্ণনাগুলো দিয়ে দিব যে এটার কেন্দ্রের মধ্যে আরএনএ থাকে, আরএনএর মধ্যে 6500 নিউক্লিওটাইড থাকে এবং হচ্ছে আরএনএটার ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন এবং চারপাশ দিয়ে প্রোটিনের আবরণ ক্যাপসিড আবরণ থাকে। ক্যাপসিড আবরণ অসংখ্য উপ একক থাকে, এগুলোকে ক্যাপসোমিয়ার বলে। কতটা? 2130 থেকে 2200 ক্যাপসোমিয়ার থাকে, প্রায় এদের ওজন হচ্ছে 1700 ডাল্টন এবং 37 টোটাল যে টিএমভি ভাইরাসটার দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার। এই জন্য এটাকে এটার আকৃতি দণ্ডাকৃতির হয় এবং এটার টোটাল টিএমভি ভাইরাসটার ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন। এই হচ্ছে মোটামুটি টিএমভি ভাইরাস। তাহলে এই টপিকটা থেকে আমরা কি পড়ছি? আমরা যা পড়ছি সবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে T2 পড়লাম, T2 ফাজের গঠন পড়লাম, লাইটিক চক্রের বর্ণনা পড়লাম, লাইসোজেনিক চক্র পড়লাম, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য পড়লাম এবং হচ্ছে টিএমভি ভাইরাস পড়লাম। এর পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, তার পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে ম্যালেরিয়া। ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে, বারবার বলতেছি, সহজ বায়োলজি বই তোমাদের জন্য যেটা আসছে খুব দ্রুত সংগ্রহ করো। এই বইটা পাইলেই তুমি বুঝবা যে কোনো একটা গাইড আর আমার বইটার উত্তর, দুইটা কোশ্চেন একই সাথে গাইডের আর আমার বইয়ের মধ্যে বের করে তুমি জাস্ট একটু কম্পেয়ার করলেই বুঝবা যে তোমার কোনটা পড়া উচিত। তো আশা করি যে বইটা তোমরা সংগ্রহ করবা এবং হচ্ছে অ্যাটলিস্ট নিজের রেজাল্ট ভালো করার জন্য, 1-2টা নাম্বার বেশি পাওয়ার জন্য হলেও, বেশি দাম না, মাত্র 250 টাকা দাম, সংগ্রহ করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।